আছো কেউ এখানে, যে যে ছিলে না গতকাল ক্লাসে? আচ্ছা, সে নেই এখানে তাহলে, তাই তো? কি একটা এসএমএস করেছিলে তোমরা আমাকে। ওকে, সো তাহলে আহ, যেটা আমরা গতকাল আলোচনা করেছি সেটা হচ্ছে, গল্প যেটা তোমাদের গতকাল শুনিয়েছিলাম সেটা হচ্ছে যে কিভাবে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম এবং ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজমের কনসেপ্টটা কার্ল মার্কস ডেভেলপ করার কাজটা করেছেন, তাই না? এগুলোই তো হয়েছিল নাকি, না আরো অন্য কিছু বলেছিলাম? তোমরা আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, এগুলোই হয়েছে। ওকে, তো আজ আমরা তাহলে আলোচনা করব যে হ্যাঁ, তারপরে, শুনতে পাচ্ছি। তাহলে আজ আমরা আলোচনা করব তার পরের ধাপগুলো, পরের বিষয়গুলো। গল্পের আকারে এগুলো বলে দিচ্ছি, তারপরে দরকার হলে মেটেরিয়ালটা ধরে ধরে বুঝিয়ে দেবো। কারণ গল্পটা মনে রাখো, ওই মেটেরিয়াল ধরে পড়াতে গেলে হয়তো এখন আমি ছন্ন ছাড়া হয়ে যাবো অনেক সময়। তো গল্পটা আগে সিকোয়েন্সে শুনে নাও, এরকম গল্পের ছলে কেউ বলবে আমার মনে হয় না তোমাকে। তো এটা ভালো করে আগে শুনে নাও গল্পটা, কারণ এগুলো অনেক পড়তে হয়েছে এই গল্পটাকে বোঝার জন্য, বা একটা নির্দিষ্ট গল্পে এটাকে নিয়ে আসার জন্য। কারণ আমাদের যে বইগুলো আমরা পাই সেগুলো সব নোটের আকারে পাই, ছড়িয়ে ছিটিয়ে আছে, বোঝা যায় না, লিঙ্ক নেই কোনো। কিন্তু এই লিঙ্কটা আমি করার কাজটা করছি, তো এটা কিন্তু খুব মূল্যবান হবে তোমাদের জন্য আমার মনে হয়। উম, তাহলে আমরা কি দেখলাম, যে তিনি একটা দ্বান্দ্বিক পদ্ধতিতে ইতিহাসে, এক ইতিহাসের যে বিবর্তন হয়েছে সেটা তিনি কিন্তু বললেন। দ্বান্দ্বিক পদ্ধতিতে ইতিহাসে যে বিবর্তন হয়েছে সেটা তিনি বললেন। দ্বান্দ্বিক পদ্ধতিতে, দ্বান্দ্বিক পদ্ধতিতে ইতিহাসের একটা পরিবর্তন হয়েছে সেটা তিনি বললেন। এখন এই দ্বন্দ্বের মূল কারণটা কি ছিল তিনি বললেন। দ্বন্দ্বের মূল কারণটা ছিল হচ্ছে মেটেরিয়াল, বস্তু, অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ, এইগুলোই ছিল। জমি জায়গা সম্পত্তি, এই সমস্ত বিষয়গুলোই ছিল বস্তুগত বিষয়। তাহলে এগুলোর কারণে দ্বন্দ্ব হয়েছে, তিনি এই কথাটা বললেন আমাদের। এখন এই যে দুটো আইডিয়া, তিনি দার্শনিকভাবে এই দুটো আইডিয়া আমরা দেখতে পাবো দুজন থিঙ্কার্সের কাছ থেকে ধার করেছেন। বস্তুবাদী আইডিয়াটা তিনি, দ্বন্দ্ববাদী যে আইডিয়া, ডাইলেকট্রিক্সের যে আইডিয়া, সে আইডিয়াটা তিনি ধার করেছেন কার কাছ থেকে? সে আইডিয়াটা তিনি ধার করেছেন হচ্ছে হেগেলের কাছ থেকে। হেগেল, জার্মান দার্শনিক হেগেল, একজন বড় মাপের ভাববাদী, তিনি একজন ফিলোসফার, একজন আইডিয়ালিস্টিক, একজন আইডিয়াল ফিলোসফার। তো তার কাছ থেকে তিনি দ্বান্দ্বিক পদ্ধতিটাকে ধার করেছেন। কোন কনটেক্সটে ধার করেছেন আমি আসছি সেই আলোচনায়। আর বস্তুবাদী যে ধারণা, এই বস্তুবাদী ধারণাটা তিনি ধার করেছেন, তিনি ফুয়েরবার্গ বলে একজন দার্শনিক ছিলেন, সেই ফুয়েরবার্গের কাছ থেকে। কিন্তু তাদের যে পুরো ফর্মটা, এই পুরো ফর্মটাকে তিনি নেননি, সেটার মধ্যে কিছু মডিফিকেশন তিনি অফকোর্স নিজের মতো করেছেন, করে তিনি এটাকে দুটো আলাদা থিঙ্কার্সের দুটো আলাদা আইডিয়াকে মার্জ করে তিনি বেসিক্যালি যে ধারণাটা তৈরি করেছেন সেটা হচ্ছে ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এখন এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণা তিনি যখন তৈরি করছেন, তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে তিনি এখানে বেসিক্যালি, প্রথমে যদি আমি দ্বান্দ্বিক পদ্ধতির কথা বলি, তাহলে বললাম যেমনটা, যে হেগেলের কাছ থেকে তিনি ধার করেছেন। তাহলে হেগেল কোন কনটেক্সটে এটাকে ব্যবহার করেছিলেন সেটা আগে বুঝতে হবে, নইলে তোমার কনফিউশন হবে। হেগেল দ্বান্দ্বিক পদ্ধতিটাকে ব্যবহার করেছিলেন ঠিক এই কনটেক্সটে, যে বেসিক্যালি যে সেই সময়কার যে রাষ্ট্র ব্যবস্থা, মোটামুটি 17 সেঞ্চুরিতে তিনি যেটা দেখেছেন, তো সেখানে মোটামুটি আমরা কি দেখেছি, তিনি তার বক্তব্য হচ্ছে যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাষ্ট্র অনেক দুর্বল। হেগেল হেগেল রাষ্ট্র ব্যবস্থাটাকে দেখেছেন অনেক দুর্বল ভাবে, এবং সেই দুর্বল রাষ্ট্র ব্যবস্থায় এত বেশি কাইন্ড অফ সেখানে দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্ব থাকার ফলে একটা রাষ্ট্র টুকরো টুকরো হয়ে গেছে। যেমন জার্মানি প্রায় 500 সাড়ে পাঁচশোটা ভূখণ্ডে বিভক্ত হয়ে গেছিল, কাইন্ড অফ এইরকম ছিল। তো এখন অত্যধিক বেশি ব্যক্তি কেন্দ্রিক হওয়া, স্বাধীনতা কেন্দ্রিক হওয়ার ফলে, এবং জনগণের উপরে নিয়ন্ত্রণ না থাকার ফলে, জনগণ এত স্বাধীনতা পেয়ে গেছে
যে এবং ছোট ছোট গোষ্ঠী ভিত্তিক যেভাবে রাজনীতি হচ্ছে, তাতে প্রত্যেকটা গোষ্ঠী বেরিয়ে এসে নিজের নিজের অঞ্চল দাবি করে বসছে এবং তারা নিজেরা স্বাধীন বলে নিজেদের ঘোষণা করছে। তারা কোনো একটা বড় আমব্রেলা, স্টেটের যে আমব্রেলা সেটার আন্ডারে থাকে না। যেমন আমরা আমাদের এতগুলো রাজ্য একটা ইন্ডিয়া নামক আমব্রেলার আন্ডারে আছি না, ঠিক ওই রকম তখনকার দিনে এই কনসেপ্টটা ছিল না। তো এতে করে যে প্রবলেমটা হয়েছিল সেই সময় জার্মানিতে, যে জার্মানিকে দখল করাটা অন্য রাষ্ট্রের জন্য ইজি হয়ে গেছিল। ছোট ছোট ভূখণ্ড তো, নিজেরা টুকরো টুকরো হয়ে গেছে তো ছোট ছোট ভূখণ্ডে। এখন নিজেরা যেহেতু ছোট ছোট ভূখণ্ডে টুকরো 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 হয়ে গেছে, মুশকিলটা হচ্ছে এখানে এটাই যে এই টুকরো টুকরো হয়ে যাওয়া ভূখণ্ড ফ্রান্সের জন্য দখল করাটা ইজি হয়ে গেছিল। ছোট্ট তো, টুক করে একটাকে হয়তো খেয়ে নিল, নিজের মধ্যে ঢুকিয়ে নিল, দখল করে নিল, আর একটাকে ঢুকিয়ে নিল, এই ধরনের কাণ্ড কারখানাগুলো হতো সেই সময়। সো আলটিমেটলি সেই সময়কার জার্মান যারা ফিলোসোফার ছিলেন বা দার্শনিক ছিলেন, তাদের অনেকের বক্তব্য ছিল, এবং হেগেলে সেটাকে আরো ভালোভাবে সেটাকে স্ট্যাবলিশ করার কাজটা করলেন, যে এই যে এত স্বাধীনতা, এই যে এত গোষ্ঠীকেন্দ্রিক যে রাজনীতি, এগুলো আলটিমেটলি যেটা করেছে সেটা হচ্ছে জার্মানিকে টুকরো টুকরো করে দিয়েছে, এবং জার্মানির যে সার্বভৌমিকতা বা তার যে ইন্টিগ্রেশন, তার যে ক্ষমতা, সেটাকে কিন্তু এক প্রকার এই স্বাধীনতা বিসর্জন দিয়েছে এবং অন্যের জন্য দখল করাটাকে ইজি একটা প্রসেস বানিয়ে দিয়েছে। ছোট ছোট টুকরো হয়ে গেছে তো দখল করাটা খুব ইজি। তাহলে তিনি এই কনটেক্সটে দাঁড়িয়ে বলছেন যে রাষ্ট্রকে এখানে শক্তিশালী করে বানাতে হবে, রাষ্ট্রের একটা ইউনিফিকেশনস এর প্রয়োজন আছে, রাষ্ট্রের একটা ইন্টিগ্রেশনস এর প্রয়োজন আছে, একক একটা হিসেবে গড়ে তুলতে হবে, পাওয়ারফুল একটা রাষ্ট্রের প্রয়োজন আছে, শক্তিশালী, যে কি করবে, যে জনগণের উপরে সে তার নিজের নিয়ন্ত্রণটা রাখবে এবং জনগণও তাদেরকে, স্টেটকে তার আনুগত্য প্রদান করবে, তাকে মেনে চলবে। তো এখন রাষ্ট্র যখন এই জনগণের উপরে বা এবং সকল ভূখণ্ডগুলোর উপরে, সকল গোষ্ঠীগুলোর উপরে নিয়ন্ত্রণ কায়েম যদি করাতে হয়, তাহলে রাষ্ট্রের পাওয়ারটা বাকিদের থেকে অনেক বেশি হবে। এটা তো স্বাভাবিক কথা যে সবাই ওর শাসনটাকে মেনে চলবে। তো তিনি এই রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে, এই হঠাৎ করে এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র কিভাবে গড়ে তোলা সম্ভব হবে, এই ইউনিফিকেশনসটা কিভাবে সম্ভব হবে এতগুলো টুকরো টুকরো ভূখণ্ডের, তিনি বলার চেষ্টা করলেন যে এইটা পসিবল হবে, এটা পসিবল হবে না হলে, এবং মানুষ করবে, এবং এটা যে পসিবল সেটা তিনি বললেন যে এর ইভলিউশনসটাই বলছে যে এটা পসিবল, এবং রাষ্ট্র যে শক্তিশালী করা যাবে, রাষ্ট্র তার ইতিহাসটাই বলছে যে হ্যাঁ তাকে শক্তিশালী করানো যাবে। তাহলে কি তার ইতিহাসে কি আছে, মানুষ কেনই বা এটাকে মেনে নেবে? তিনি বলছেন যে ইতিহাসটা মানুষের সামনে রেখে দাও, তাহলে বুঝে যাবে যে এইভাবেই হয়েছে। তো তাহলে সেখানে রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে, রাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে রাষ্ট্রকে। তিনি তো এক জায়গায় এসে বললেনই এইরকম ভাবে যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, এই কোটেশনটা পরীক্ষা একাধিকবার জিজ্ঞেস করে। স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে বা মর্তে ঈশ্বরের পদচারণা, যে তিনি নিজে হচ্ছে এই পদক্ষেপটা নিয়েছেন, তিনি পা রেখেছেন, কাইন্ড অফ সেই ধরনেরই। তো রাষ্ট্রের মধ্য দিয়ে তার মানে তিনি বোঝাতে চাইলেন যে এতটা পাওয়ারফুল করে দিতে হবে যে যেমন মানুষ ভগবানকে যেমন চ্যালেঞ্জ করে না, ভগবানের বিষয়গুলোকে যেমন এক প্রকার মানুষ মেনে নিয়েছে, তার পাওয়ারটিকে মেনে নিয়েছে, সুপার ন্যাচারাল পাওয়ারটিকে যেমন মেনে নিয়েছে, তাহলে সেই সুপার ন্যাচারাল পাওয়ারটিকে মানুষ যেমন মেনে নিয়েছে, রাষ্ট্রকেও ঠিক সেই পজিশনে বানাতে হবে যাতে মানুষ তাকে চ্যালেঞ্জ না করে, তাকে যাতে কোয়েশ্চেন্স না করে, এক কথায় তাকে যাতে মেনে নেয়, এতটা পাওয়ারফুল তাকে বানাতে হবে। এবং এটা করতে গিয়েই তিনি বললেন, প্রমাণ করার কাজটা করলেন যে রাষ্ট্র আর অন্য কিছু নয়, রাষ্ট্র হচ্ছে ঈশ্বরেরই একটা পদক্ষেপ। ঈশ্বর কি চান? ঈশ্বর চান যে তার দেশের, তার জনগণ, তার 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 সন্তানেরা ভালো থাকুক। তাহলে এই সন্তানেরা ভালো থাকুক এটা যখন সে কল্পনা করছে, তখন রাষ্ট্র তৈরি করেছে এবং রাষ্ট্রকে বলেছে যে আমার সন্তানদের তুমি ভালো রেখো। রাষ্ট্রের কাজে সমস্ত দায়িত্বগুলো দিয়ে দিয়েছে, রাষ্ট্র সবাইকে দেখাশোনার কাজগুলো করবে। এইটা হচ্ছে বেসিক গল্প। এখন তিনি বললেন যে এইটা স্টেটে যে আজকে আমরা এসে দাঁড়াবো বা দাঁড়িয়ে আছি, অনেক স্টেট তো এরকম ভাবে পাওয়ারফুল হয়েছে, তো এর ইভলিউশনসটা কিভাবে হয়েছে, বিবর্তনটা কিভাবে হয়েছে সেটাও বুঝতে হবে আমাদের। তো তিনি যখন বললেন যে এর ইভলিউশনসটাতে আমরা দেখতে পাবো একটা ডাইলেকটিক্স হয়েছে, দ্বন্দ্বের মধ্য দিয়ে এই অবস্থায় আমরা পৌঁছেছি। দ্বন্দ্বের মধ্য দিয়ে, কোন দ্বন্দ্ব না, তিনি ওই বস্তুর দ্বন্দ্বগুলো তিনি এখানে সামাজিক বিজ্ঞানে বা পদার্থ বিজ্ঞানের দ্বন্দ্বগুলো তিনি বা নীতিগুলোকে তিনি সামাজিক বিজ্ঞানের মধ্যে অ্যাপ্লাই করলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে বস্তুর মধ্যে দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বের মধ্যে থেকে নতুনত্ব তৈরি হয় এবং সেই নতুনত্ব থেকে আবার আবার দ্বন্দ্ব হয় এবং এইরকম ভাবে যতবার দ্বন্দ্ব হয় ততবার নতুনত্ব তৈরি হতেই থাকে।
নতুন কিছু তৈরি হয়। তো এইরকম একটা দ্বন্দ্ব সেখানে হয়, একটা বস্তুর সাথে আরেকটা বস্তু সেখানে সংঘর্ষ হচ্ছে, সেখান থেকে দেখবার নতুন কিছু বেরোচ্ছে। যেমন দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে, আলো বের হবে। দুটো পাথরের মধ্যে ঘষা লাগলে কি হবে, আলো বের হবে। দেখবে যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা টবেষণা করে, বা তোমরা ভিডিও টিডিও দেখলে বুঝতে পারবে, যে মহাকাশের ভিডিও টিডিও গুলো, যে পৃথিবী নাকি একটা সময় কি ছিল, যে একটা পাথরের একটা গোলা ছিল, মাটির গোলা ছিল, পাথরের গোলা ছিল, তো সেটা আকাশে ঘুরে বেড়াতো, সেখানে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াতো। তো দুটো পাথর বা অনেকগুলো পাথরের মধ্যে এরকম ধাক্কা লেগে তারপরে সেগুলো জমাট বাঁধতে বাঁধতে এরকম একটা পৃথিবী রূপ ধারণ করেছে। এইরকম একটা কল্পনার কতগুলো এরকমের ধারণাও আছে। পৃথিবীর উৎপত্তি হিসেবে তারা এই তত্ত্বগুলোকে সামনে নিয়ে আসে। তো যাই হোক, যখন দ্বন্দ্ব হয় দুটো বস্তুর মধ্যে, তখন আমরা সেখান থেকে আলো বিচ্ছুরিত হতে দেখতে পাই, আলো সেখান থেকে বেরোয় এবং আরো অনেকগুলো টুকরো বেরোয়, সেগুলো নতুন রূপ বলতে পারো। তো এইরকম ভাবে সংঘর্ষ হতেই থাকে, নতুন কিছু বেরোতেই থাকে। তো দেখবে তিনি বলছেন যে নতুন কিছুর জন্মটা হয় যখন দুটো বিপরীত ধর্মী বস্তুর মধ্যে, বিপরীতমুখী বস্তুর মধ্যে যখন এক প্রকার বলতে পারো দ্বন্দ্ব হচ্ছে, বিপরীত ধর্মী বা বিপরীতমুখী, যে একজনের ধর্ম হচ্ছে এদিকে এগিয়ে যাওয়া, আর একজনের ধর্ম হচ্ছে যে অপোজিট ডিরেকশনসে আসা। দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো, দ্বন্দ্ব হওয়ার ফলে সেখানে কি হলো, একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তাদের মধ্যে থেকে সেখানে আলোর একটা বিস্ফোরণ হচ্ছে, এবং সেটা হচ্ছে আলাদা একটা এনার্জি। তো সেখান থেকে আবার দেখবে নতুন কিছু তৈরি হচ্ছে, আবার সেখান থেকে, তো এগুলো চলতেই থাকে, চলতেই থাকে বস্তুর মধ্যে, এই দ্বন্দ্বগুলো চলতে থাকে। বস্তুগুলো দেখবে দ্বন্দ্ব জমায়েত হচ্ছে, মানে দ্বন্দ্ব হচ্ছে, তারা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আবার এক জায়গায় জমায়েত হচ্ছে, আবার অন্যটার সাথে ধাক্কা খাচ্ছে, আবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এগুলো চলতেই থাকে। এখন তিনি এই নীতিটাকে সামাজিক বিজ্ঞানের মধ্যে তো নিয়ে আসলেন এবং বললেন তিনি যে সমাজের বিবর্তনটাও ঠিক এইভাবে হয়েছে, যে রাষ্ট্র পর্যন্ত আজকে এই যে আমরা যে রাষ্ট্র দেখছি, সেই রাষ্ট্র বা এবং শক্তিশালী রাষ্ট্র যে তৈরি হচ্ছে বা করা হবে, জার্মানিকে যে করা উচিত, তো এটার একটা কারণ তিনি বললেন যে এর যদি আমরা বিবর্তনটা দেখি, ইতিহাসটা দেখি, তাহলে এটা বেরিয়ে আসবে। সেই ইতিহাসটা কি বলছে? ইতিহাস বলছে যে ইতিহাসে ইতিহাসে আমরা দেখতে পাবো যে প্রথমে একটা পরিবার ছিল, মানুষ একটা পরিবারের মধ্যে বসবাস করত। হেগেল বলছেন যে মানুষ পরিবারের মধ্যে বসবাস করত, মানুষ পরিবারের মধ্যে বসবাস করতো, কিন্তু সেই পরিবারের মধ্যে তার সমস্ত চাহিদা পূরণ হতো না। তো এই সমস্ত চাহিদা যখন তার পূরণ হতো না, তখন সে বাড়ির বাইরে প্রবেশ করতো, পরিবারের বাইরে প্রবেশ করতো। তো যেখানে প্রবেশ করতো সেখানে গিয়ে সে কোথায়, যেখানে প্রবেশ করতো অর্থাৎ যেমনি সে পরিবারের বাইরে পাটা রাখলো, তেমনি গিয়ে দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় পা রেখেছে যে সেই জায়গাটা হচ্ছে কি, একটা হচ্ছে সোসাইটি, অর্থাৎ ওই রকম পরিবার আরো 500টা আছে সেখানে। তো সেই সমস্ত পরিবারগুলোকে নিয়ে বলা হচ্ছে সোসাইটি। তাহলে তিনি সোসাইটিতে পা রাখলেন, কারণ তার সব চাহিদা পূরণ হচ্ছে না। যেমন তোমরা, তোমাদের সব চাহিদা তোমাদের পরিবার পূরণ করতে পারেনি, তাই আমার কাছে এসেছো। কোন চাহিদার জন্য? না, শিক্ষার চাহিদার জন্য, যাতে তোমরা ভালো শিক্ষা অর্জন করে কোনো চাকরি বাকরি করতে পারো, বা অ্যাটলিস্ট চাকরি বাকরি না পেলেও ভালো মানুষ হতে পারো, সমাজটাকে দেখতে শেখো, রাজনীতিকে বুঝতে শেখো, নিয়ম কানুনকে বুঝতে শেখো। এই সমস্ত জিনিসগুলোর জন্যই এসেছো তোমরা, পাওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে, এখন বিষয়টা হচ্ছে কি, এখন বিষয়টা হচ্ছে যে যে এইরকম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি, যে তাহলে যেমনি সে সমাজের মধ্যে পা রাখছে, তেমনি সমাজটা তৈরি হচ্ছে বেসিক্যালি এরকম আরো অনেকগুলো পরিবারকে নিয়ে। সমাজের মধ্যে গিয়ে সে কি করছে, তার অনেকগুলো চাহিদাকে পূরণ করতে পারছে। কোন চাহিদাগুলো? না, যে চাহিদাগুলো তার রাষ্ট্র পূরণ করতে পারছিল না, যে চাহিদাগুলো তার রাষ্ট্র পূরণ করতে পারছিল না, যে চাহিদাগুলো তার রাষ্ট্র পূরণ করতে পারছিল না, সরি, পরিবার পূরণ করতে পারছিল না, যে চাহিদাগুলো তার পরিবার পূরণ করতে পারছিল না, তাহলে সমাজের মধ্যে গিয়ে সেগুলো করছে। যেমন তোমরা যেমনি বাড়ির বাইরে প্রবেশ করেছো, তেমনি হয়তো যেখানে পা রাখলে সেখানে হয়তো আমি আছি, আমি সেখানে আমার প্রোডাক্টটা বিক্রি করতে এসেছি, কি না, আমার নলেজ, আমার প্রোডাক্ট, আমি সেটা বিক্রি করতে এসেছি, তুমি সেটা কিনতে এসেছো, তোমার সাথে আমার পরিচয় হলো। এখন আমি তো বলছি যে তোমার চাহিদাগুলো আমি পূরণ করিয়ে দেব, তুমি আমাকে আনুগত্য প্রদান করো, আমার প্রতি রেসপেক্ট প্রদান করো, আমাকে সময় দাও, আমাকে আমার কথা শুনে চলো, সমস্ত কিছু আমি যা বলবো সেইভাবে করো। এখন সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে পরিবার দেখছে যে তার, তোমার উপর তার কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছে, পরিবারের কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছে। কেন? কারণ একটা ছেলে মেয়ে যখন শিক্ষিত হয়, জানো জেনারেলি আমরা যে শিক্ষিত ছেলে মেয়েরা দেখবে মূর্খ বাবা মায়েদের কথাটা একটু কমই শোনে, মানে এটাই জগতের নিয়ম, যে পুরোনো নিয়মের সাথে নতুন নিয়মের সংঘর্ষ হবে। যে তুমি আমার কাছে যেটা আসছো সেটা তো হয়তো যে নিয়মটা শিখবে, যে
শিক্ষাটা লাভ করবে, যে জ্ঞানটা অর্জন করবে, সেটা অনেক বেশি বাস্তবিক, সেটা অনেক বেশি কিন্তু মডার্ন, সেটা অনেক বেশি কিন্তু ব্যবহারিক। তো সেটাকে ব্যবহার করে তুমি তোমার জীবন শক্তিকে, জীবনটাকে আরো অনেক উন্নত করতে পারবে, অনেক চাহিদা পূরণ করতে পারবে। কারণ তুমি আমার কথা শুনলে চাকরি বাকরি পাবে, হয়তো সেই চাকরি বাকরি পেলে তুমি একটা বড় ইনকাম করবে, সেই ইনকাম করবে মানে সেই টাকা দিয়ে তুমি আরো অনেক কিছু করতে পারবে। কিন্তু পরিবার তো এটা সবকিছু এনশিওর করতে পারছে না। তোমার পরিবার তোমাকে শিক্ষাটাই দিতে পারছে না, কারণ তোমার বাড়ির সমস্ত মেম্বার মানে এতটা শিক্ষিত নয়, কাজে তোমাকে অন্য কারো কাছে আসতে হচ্ছে। কিন্তু ওর চাহিদাটা কিন্তু রয়ে যাচ্ছে পরিবারের। কোন চাহিদাটা রয়ে যাচ্ছে? না তুমি তাকে আনুগত্য প্রদান করবে, কারণ সে চায় না যে কোনোভাবে তুমি তোমার পরিবারের উপর আনুগত্য দেখানোটা বন্ধ করে দাও, আর ওদের কন্ট্রোলটা তোমার উপর কিন্তু লুজ হয়ে যাক। মানে এটা যে জগতের নিয়ম। কিন্তু তুমি তোমার স্বার্থে কি করছো? না, হ্যাঁ, সিভিল সোসাইটির মধ্যে, সোসাইটিতে প্রবেশ করেছো, সিভিল সোসাইটি বলা হচ্ছে নাগরিক সমাজ, প্রবেশ করেছো সেই সমাজে, নাগরিক সমাজ তোমার চাহিদাগুলো পূরণ করছে, তুমি তাই ওকে আনুগত্য প্রদান করছো। এখন চাহিদা পূরণ করছে সমাজ, তুমি চাহিদা, সমাজকে তাই আনুগত্য প্রদান করতে বাধ্য হচ্ছ তুমি, নইলে তো পাবে না। আমাকে তাই প্রদান করছো, আনুগত্য প্রদান করছো। আমার মতো আরো 500 জনকে, আরো যারা এই ধরনের তোমার অন্যান্য চাহিদাগুলো পূরণ করছে, তাদের তোমরা করছো। তো সিভিল সোসাইটিতে আমরা পার্ট, আমরা কি করছো? কারণ আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতে এসেছি, আমিও বাড়ির বাইরে বিক্রি করার জন্য, কারণ আমার চাহিদা আবার সেটা, আমার চাহিদা যে আমি আরো অনেক কিছু হয়তো করব, কিন্তু সেটা করতে গেলে টাকা পয়সা লাগবে। তাহলে আমি কি করব? না, টাকা পয়সা অর্জন করার জন্য আমার নলেজটাকে বিক্রির একটা, কিন্তু বিক্রি করার জন্য একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছি, সেই প্রোডাক্ট আমি বিক্রি করছি। এরকম আরো অনেক মানুষ অনেক কিছু বিক্রি করছে, তুমি সেই প্রোডাক্টগুলো কনজিউম করছো। তো এইরকম ভাবে তুমি সিভিল সোসাইটিতে প্রবেশ করেছো। আমরা প্রত্যেকেই সিভিল সোসাইটিতে প্রবেশ করেছি, বাড়ির বাইরে বাইরে বেরিয়ে এসে, পরিবারের বাইরে বেরিয়ে এসে। কিন্তু পরিবার তো তা চাইছে যে তাকে আমরা আনুগত্য প্রদান করি। এখন বিষয়টা হচ্ছে যে পরিবারকেও তুমি কমপ্লিটলি ছেড়ে আসতে পারবে না, কারণ সব চাহিদাগুলো তো সমাজ তোমার ফুলফিল করতে পারবে না। বিশেষ করে তোমার সিভিল সোসাইটিতে তোমার বা নাগরিক সমাজও তোমার পরিবারের যে চাহিদা সেটা তো পূরণ করতে পারবে না। মানে পরিবারটাও তো গুরুত্বপূর্ণ তোমার কাছে, বাবা মায়ের ভালোবাসাটাও তো গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবার তো, সমাজ তো তোমাকে এই বাবা মায়ের ভালোবাসাটা দিতে পারবে না। তোমাকে যতটা দেবে সেটা হচ্ছে হয়তো মার্কেট সেন্ট্রিক একটা বিষয়, সেটা দেবে। কিন্তু কেয়ার, লাভ, এফেকশনস, এই সমস্ত বিষয়গুলো তো সোসাইটির কাছে নেই, সেগুলো পরিবারেরই সদস্যদের কাছে আছে। পরিবারের সদস্যরাই তোমার জন্য স্যাক্রিফাইস করছে, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে। তো কাজে তাদের যদি এক্সপেকটেশন এটা থাকে যে তুমি তাকে আনুগত্য প্রদান করবে, সেটাও অমূলক নয়, ভুল নয়। কিন্তু কথাটা হচ্ছে, কিন্তু ওটা তো এনাফ নয় তোমার জন্য, কারণ আমি যেগুলো বিক্রি করছি সেটাও তো প্রয়োজন। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে তোমার যে আনুগত্য সেটা ভাগাভাগি হয়ে গেছে, কিছুটা পরিবারকে, কিছুটা সিভিল সোসাইটিকে। এখন কিছুটা পরিবারকে এবং কিছুটা সিভিল সোসাইটিকে ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে যে বিষয়টা এখানে দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে কি, যে বিষয়টা এখানে দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে তুমি তুমি দুটোকেই ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, কিন্তু ওদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আছে। কিরকম কম্পিটিশন? কম্পিটিশনটা হচ্ছে এইরকম যে আমি যদি, তেমন ধরে নাও আমি বলছি তোমাদের রাত 10টায় ক্লাস করাবো, কারণ ওই সময় আমি ফাঁকা থাকি। তোমরা বললে হ্যাঁ স্যার করে নেবো, কিন্তু বাড়ির লোক তো তোমাকে ছাড়বে না। তোমার বাড়ির লোক তোমাকে ছাড়বে না, না না টিচারের কাছে রাত 10টার সময় পড়তে যাচ্ছে, সেটা আবার কেন? সে তো তোমাকে ছাড়বে না। তো তাদের একটা প্রতিবন্ধকতা সেখানে থাকে। কেন? নিজেদের প্রতিবন্ধকতা আছেই, প্লাস হচ্ছে তারা নিজেদের অনেক সময় নিজেদের আনুগত্য লুজ করতে চায় না বলে, আনুগত্য যেটা তারা লাভ করছে সেটা লুজ করতে চায় না বলেও অনেক সময় তারা কিন্তু রাজি হয় না। তাহলে এখন মুশকিলটা হচ্ছে কি যে ওও তোমাকে ছাড়তে চায় না, পরিবারও তোমাকে ছাড়তে চায় না, আর আমিও তোমাকে ছাড়তে চাই না। সিভিল সোসাইটি মানে তোমাকে ছাড়তে চাইছে না। তো দুজনের মধ্যে তার মানে এটা কিন্তু একটা টানা কম্পিটিশন চলছে, এটা প্রতিনিয়ত চলছে। এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো দেখার জন্য সমাজ বিজ্ঞানের চোখ লাগবে, আমার মতো সমাজ বিজ্ঞানের একটা চোখ লাগবে, সেই চোখ দিয়ে দেখতে হবে। তো পরিবার এবং সমাজের মধ্যে একটা প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে। এখন এই দ্বন্দ্ব যখন হচ্ছে, তখন এই দ্বন্দ্বটা থেকে নতুন কিছু একটা উৎপত্তি হচ্ছে। কি উৎপত্তি হচ্ছে? এই যে বললাম, দুটো বিপরীতধর্মী বস্তুর মধ্যে সংঘর্ষ হলে থার্ড পাওয়ার এনার্জি জেনারেট হয়। তাহলে থার্ড পাওয়ারটা এখানে কে? সেই থার্ড পাওয়ারটা এখানে হচ্ছে সুপার পাওয়ার, অর্থাৎ স্টেট সোভারেন পাওয়ার, যে ফ্যামিলি এবং সোসাইটির মধ্যে, নাগরিক সমাজের মধ্যে দ্বন্দ্বগুলোকে সমাধান করার কাজটা করতে পারে, যার এই ক্যাপাসিটিটা আছে। তাহলে এই দ্বন্দ্ব থেকে একটা পাওয়ার জেনারেট হলো, যে পাওয়ারটা আলটিমেটলি কি করছে না
সিভিল সোসাইটিকেও কন্ট্রোল করছে, আবার পরিবারকেও কন্ট্রোল করছে। পরিবারের জন্য রুলস রেগুলেশনস বানাচ্ছে যে তার এখতিয়ার কতটা হবে, আবার সিভিল সোসাইটির জন্য রুলস রেগুলেশনস বানাচ্ছে যে তার এখতিয়ার কতটা হবে। দুটোকেই ব্যালেন্স করতে পারে। তার মানে এই দুটোর একটা কালেকটিভ ফর্ম হচ্ছে স্টেট, যে দুটোকেই কন্ট্রোল করার পাওয়ার যার মধ্যে আছে। তাহলে এরও পাওয়ার কিছুটা আছে, সিভিল সোসাইটিরও পাওয়ার কিছুটা আছে, ব্যক্তিরও পরিবারেরও পাওয়ার আছে বা ফ্যামিলির পাওয়ার আছে, এবং সিভিল সোসাইটিরও পাওয়ার নিয়ে বেসিক্যালি দুটো পাওয়ার নিয়েই সেখানে কিন্তু ফর্ম হয়েছে কোন পাওয়ার। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেখানে কোন পাওয়ার তৈরি হয়েছে। তাহলে সেখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি স্টেটের পাওয়ার জেনারেট হয়েছে, থার্ড পাওয়ার। তো দেখো, দুটো বিপরীত ধর্মী বস্তুর মধ্যে যেহেতু দ্বন্দ্ব হচ্ছিল, তাই দ্বন্দ্বটাকে তো কাউকে সমাধান করতে হবে। দ্বন্দ্ব হলেই তার মানে সেখান থেকে নতুন কিছু বেরোয়, কে না থার্ড পাওয়ার। যে যখন দুজন বন্ধু মিলে মারপিট করছে বা শত্রু মিলে মারপিট করছে, তখন সেই সমাধানটা কে করে? আমরা যখন নিজেদের মধ্যে মারপিট ঝামেলা করি, তখন আমাদের সমাধানটা বিচার বিভাগ করে। তার মানে কি, বিচার বিভাগ একটা রাষ্ট্রের পার্ট, একটা ব্রাঞ্চ, একটা অর্গানাইজেশনস। তো সে এসে আমাদের মধ্যে সমাধান করার কাজটা করছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে দুটো পাওয়ারের মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন সে একটা আবশ্যিক হয়ে পড়ে যে একটা থার্ড পাওয়ার সেখান থেকে জেনারেট হবেই বা থাকতেই হবে, এবং সেই থার্ড পাওয়ারকে এই বাকি দুটো পাওয়ার তারা সম্মান করে চলবে, তারা আনুগত্য প্রদান করবে। এবং আনুগত্য যেহেতু এরা প্রদান করছে সেই থার্ড পাওয়ারকে, তাই ওই থার্ড পাওয়ারও অর্থাৎ স্টেট, সে এদেরকে যাতে ঝামেলা না হয়, অশান্তি না হয়, দ্বন্দ্ব না হয় এদের মধ্যে, সেটাকে দেখার কাজটা কিন্তু তার, এটা হচ্ছে তার ডিউটি। তাহলে ইনি বলার চেষ্টা করলেন যে এইরকম ভাবে সমাজ বিবর্তন হয়ে, যে পরিবার থেকে তারপরে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ, তারপর নাগরিক সমাজ থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে স্টেট বা রাষ্ট্র, তার উৎপত্তি লাভ হলো। তাহলে এই তিনটে পর্যায়কে তিনি এখানে আইডেন্টিফাই করেছেন, এবং তিনি বলছেন যে স্টেট হবে এখানে সুপার পাওয়ার। তার অন্যতম কারণ হচ্ছে যে এদের মধ্যে দ্বন্দ্ব হলে সেটাকে সমাধান করার ক্ষমতা কেবলমাত্র রাষ্ট্রের আছে, এবং রাষ্ট্রকে তৈরিই করা হয়েছে ওই জন্য। রাষ্ট্রকে ওই জন্যই তৈরি করা হয়েছে যাতে এদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে সেটা সে সমাধান করার কাজটা করে। কাজে সে এদের থেকে তো বেশি পাওয়ারফুল হবে, সেটা কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে এখন যখন তারা তৈরি হয়ে গেছে, স্টেট যখন তৈরি হয়েছে এটা, তাহলে এখানে এখন আমরা স্টেটকে পাওয়ারফুল হিসেবে কনসিডার করব, এবং এক প্রকার তার পাওয়ারটিকে আমরা এই লেভেলে মেনে নেব যে লেভেলে আমরা স্টেট ভগবানকে মেনে নিই, যে আমরা তাকে কোয়েশ্চেন্স করি না, আমরা সুপার ন্যাচারাল একটা পাওয়ার এক্সিস্ট করে আছে, আমরা এটাকে মেনে নিয়েছি। ওই রকম ভাবে তাকে মেনে নিতে হবে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে রাষ্ট্রের জন্মটাই হয়েছে এই কারণে যে সে আমাদের মধ্যে দ্বন্দ্বের সমাধান করবে বলে। যেমনি আমরা ওকে প্রশ্ন করতে শুরু করব যে তুমি এটা কেন করলে, ওটা কেন করলে, এটা ঠিক ওটা ভুল, এইরকম ভাবে তার কাছে যখন আমরা জবাবদিহি চাইবো, তাকে বলবো যে তুমি জবাব দাও, তখন সে কিন্তু দুর্বল হয়ে যাবে। সে তোমাকে জবাব দিচ্ছে মানেই তার ক্ষমতাটা কিন্তু মানে সে একটা যে দুর্বল সেটাই প্রমাণ হচ্ছে। কিন্তু সে যদি সবল হয় তাহলে তোমাকে কৈফিয়ত দেবে না। তো রাষ্ট্রকে এইরকম ভাবে তিনি বললেন যে ঈশ্বরকে যেমন আমরা এইরকম ভাবে প্রশ্ন করি না, চ্যালেঞ্জ করি না, রাষ্ট্রকেও এইরকম ভাবে একটা প্রশ্ন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। রাষ্ট্রকে প্রশ্ন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন না চাইলে সেখানে মানে তিনি রাজাকেই, যদিও সেখানে মানে কি বলবো, যে রাজাকেই সেখানে যখন ইয়ে করছেন, প্রধান হিসেবে কনসিডার করছেন যে রাজা হবে কাইন্ড অফ হচ্ছে এর হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব রাজার হাতে আছে। কাজে রাজাকে এতটা পাওয়ার তাহলে ভগবানই দিয়েছে এক প্রকার, ধরে নিতে হবে আমাদের। কেন? কারণ ঈশ্বর যেমন তার নাগরিকদের, তার সন্তানদেরকে সুখে দেখতে চায়, রাষ্ট্রের উদ্দেশ্য সেই সুখটাই প্রতিষ্ঠা করা, তাহলে সেইটাই তারা কিন্তু করবে। তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে, সেটা হচ্ছে যে রাষ্ট্রের জন্ম লাভ হলো। তিনি এইভাবে বললেন যে একটা বিবর্তনের পর্যায়ে এসে রাষ্ট্র তৈরি হয়েছে, ইভলিউশনারি, এইরকম ভাবে দ্বন্দ্বের মধ্য দিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। বিপরীত ধর্মী বস্তুগুলোর মধ্যে দ্বন্দ্ব যেমন হয় পদার্থবিজ্ঞানে, ঠিক এইরকম সমাজের মধ্যেও এরকম দুটো আলাদা প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের পরিণতি হচ্ছে রাষ্ট্র, ফলাফল হচ্ছে রাষ্ট্র। কাজে রাষ্ট্র এখানে সুপ্রিম, রাষ্ট্র এখানে খুবই পাওয়ারফুল। এখন এই রাষ্ট্রকে আমাদেরকে মেনে চলতে হবে। 1820-20 তার একটা বই বেরিয়েছিল,
1820-21 দিকে একটা বই বেরিয়েছিল ফিলসফি অফ রাইটস বলে। রাষ্ট্রকে এই জায়গায় তিনি একটা সর্বাত্মক বা একটা খুব শক্তিশালী একটা প্রতিষ্ঠান হিসেবে কনসিডার করলেন, তৈরি করার কাজটা করলেন হেগেল। কার্ল মার্কস এসে, এবার আমি কার্ল মার্কসে ঢুকছি, কার্ল মার্কস এসে এটাকেই প্রশ্ন করলেন, এবার এই থিওরিটাকে প্রশ্ন করতে শুরু করলেন। কিরকম ভাবে? তিনি একটা উদাহরণ দেখেছিলেন, উদাহরণ টেনেছিলেন সেটাকে ক্রিটিসাইজ করার জন্য। ফিলোসফি অফ রাইটস বইটাকে ক্রিটিসাইজ করার জন্য তিনি একটা উদাহরণ টেনেছিলেন খুব সুন্দর। সেটা হচ্ছে এটা যে, এবং শুরুর দিকে তিনি খুব হেগেলপন্থী ছিলেন, এবং হেগেল বলেছিলেন যে রাষ্ট্রের পরে আর কিছু আসবে না, বিবর্তন এটাই শেষ। ফ্যামিলি, সিভিল সোসাইটি, তারপর হচ্ছে স্টেট, অর্থাৎ পরিবার, নাগরিক সমাজ, তারপর হচ্ছে স্টেট। আজকে জেনারেল পেপারের ক্লাস আছে, সাবজেক্টের নয়, জেনারেল পেপারে জয়েন করো, এখানে নয়। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাষ্ট্রই শেষ, এরপরে আর কোনো প্রতিষ্ঠান আসবে না, এটা হেগেল বলেছিলেন। এবং এই রাষ্ট্রটা কোনটা? না হচ্ছে রাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। কারণ সেই সময় রাষ্ট্রের বিবর্তনটা অনেকে বলার চেষ্টা করেন, কার্ল মার্কসই বলার চেষ্টা করেছেন, বা ওই সেই সময়কার কনটেক্সটে হেগেলও রাষ্ট্রটাকে বললেন শেষ পর্যায়ে। তার অন্যতম কারণ হচ্ছে, বা রাষ্ট্রের পর্যন্ত এসে তিনি দাঁড়িয়ে গেলেন, তার অন্যতম কারণ হচ্ছে, বা রাষ্ট্রকে শক্তিশালীও তিনি করলেন, তার অন্যতম কারণ হচ্ছে যে সেই সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে শুরু করে দিয়েছিল। 16th সেঞ্চুরি থেকে শুরু হয়েছে এটা, তো সেই 17th সেঞ্চুরিতে এসে তার মানে অনেক উন্নতি করছে তারা। তো তখন ওই সম্পত্তির যে ব্যবস্থা, অনেকে যারা মার্কসিস্ট আছেন বা ওই বলতে পারো যে ইকোনমিক পার্সপেক্টিভ থেকে এটাকে যারা দেখার চেষ্টা করেন, তারা বলার চেষ্টা করে যে কার্ল মার্কস, এই হেগেল এসে রাষ্ট্র পর্যন্ত এসে দাঁড়িয়ে গেলেন, আর বললেন যে আর কোনো বিবর্তন হবে, বললেন স্টেটই হচ্ছে লাস্ট পর্যায়ে, এরপরে আর কোনো পর্যায়ে আসবে না, আর কোনো প্রতিষ্ঠান আসবে না, এটাই শেষ প্রতিষ্ঠান এবং এটাই সর্বশক্তিমান প্রতিষ্ঠান, এবং মানুষ এটার আন্ডারে থাকতেই পছন্দ করে এবং এটাকে মেনে নিয়েছে। এই যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলার চেষ্টা করেন যে হেগেল এখানে এসে দাঁড়িয়ে গেলেন, তার অন্যতম কারণ হচ্ছে যে, বা এতটা পাওয়ার দিয়ে দিলেন রাষ্ট্রকে যে ঈশ্বরের মতো একেবারে একটা প্রতিষ্ঠান হিসেবে কনসিডার হবে, রাজাকে এখানে ঈশ্বরের মতো করে মানুষ মেনে চলবে, তার পাওয়ারকে কখনো সে চ্যালেঞ্জ করবে না কেউ। তার কারণ সে রাষ্ট্রের কাজই হচ্ছে জনগণের সুখ বিধান করা, দ্বন্দ্বগুলো কমানো। তো কাজে সেই যেহেতু করবে, কাজে তাকে প্রশ্ন করা তো যায় না। এখন কথা হচ্ছে এটাকে কেন এত পাওয়ার দিলেন তিনি? অনেকের বক্তব্য হচ্ছে যে সেই সময়কার যে অর্থনৈতিক উন্নতিগুলো যেগুলো হচ্ছিল, এগুলো দেখলে বোঝা যাবে যে তিনি কেন এত পাওয়ার দিয়েছেন রাষ্ট্রকে। তো অর্থনীতি নিয়ে যারা চর্চা করে রাষ্ট্র ব্যবস্থায়, তাদের বক্তব্য হচ্ছে যে সেই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু হচ্ছে, ইন্ডাস্ট্রি সেট আপ হওয়া শুরু হয়েছে। তো ইন্ডাস্ট্রি সেট আপ হওয়া শুরু হয়েছে, কিন্তু দেখা যাবে কি যে প্রচুর পরিমাণে এইরকম ভাবে সমাজের মধ্যে অনেক দ্বন্দ্ব লেগে আছে, সমাজ টুকরো টুকরো হয়ে আছে, ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে আছে, আলাদা আলাদা ছোট ছোট সব রাষ্ট্র। কিন্তু ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন হচ্ছে একটা বড় রাষ্ট্র ব্যবস্থা। একটা ছোট ছোট রাষ্ট্রের মধ্যে ইন্ডাস্ট্রি শক্তিশালী লাভ করতে পারে না। ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে একটা কোম্পানি, এবং তার মতো হাজার হাজার কোম্পানি, লাখ লাখ কোম্পানি। তো সে কোম্পানি কি করবে? কোম্পানি তার প্রোডাক্টটা প্রডিউস করবে, প্রডিউস করার জন্য তার সম্পত্তি চাই যেখানে সেই ইন্ডাস্ট্রিটা বসাবে। তারপরে তার সাথে যে সেই ইন্ডাস্ট্রিতে সেই যে প্রোডাক্টটা প্রডিউস করবে, তার জন্য তার র মেটেরিয়াল চাই। অর্থাৎ ধরে নাও যদি এখন সে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক উন্নতি করেছিল। গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে শিল্প, বস্ত্র কারখানা যেটাকে বলা হচ্ছে, যে আমাদের কাপড় চোপড় যেগুলো পরে আছি আমরা, সেইটাকে বলা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো জামা কাপড় তৈরি হওয়ার জন্য এখন কি প্রয়োজন? এখন র মেটেরিয়ালস এর প্রয়োজন, পাট প্রয়োজন, তুলো প্রয়োজন। তো এগুলো কোথা থেকে আসবে? এগুলো তো একটা চাষযোগ্য জমি থেকেই আসবে। তো সেগুলো দেখা যাবে যে অনেক মালিকানা সেই সময় কার হাতে ছিল? সেই মালিকানাগুলো দেখবে ওই যে জমিদারের কথা গল্প শুনিয়েছিলাম এর আগের দিন, ওই জমিদারদের হাতে ছিল। তো ওদের কাছ থেকে তো তার মানে তো টাকা পয়সা কেড়ে নিতে হবে। এবং তার আগে মধ্যযুগের কনসেপ্ট একটা ছিল, মধ্যযুগ, মিডিল এজ। 15th সেঞ্চুরির আগে পর্যন্ত মিডিল এজ আমরা দেখেছি। সেখানে ধর্মান্ধের যুগ বলা হয় এটাকে, যে মানুষ এত সেখানে ধর্মে অন্ধ হয়েছিল যে যুক্তিকে প্রয়োগ করা ভুলে গেছিল, এবং তারা স্বর্গের টিকিট লাভ করতো গিয়ে। কিরকম ভাবে? না, তারা গির্জার কাছে গিয়ে মাথা নত করতো, এবং গির্জাকে বলতো গিয়ে, গির্জার যে তাদের যে সেখানে পোপ, সেই পোপের কাছে মাথা নত করতো, এবং পোপ তাদেরকে বলতো, আশীর্বাদ করতো যে তুমি
স্বর্গ লাভ করবে। তুমি যদি যত বেশি দান করবে গির্জাকে, তত বেশি তুমি একটা ভালো রকম ভাবে স্বর্গ লাভ করতে পারবে। তো স্বর্গের টিকিট নিয়ে যাও এখান থেকে এসে। তো স্বর্গের টিকিট বিক্রি করতো মানুষ, তো এগুলোকে, তো দীর্ঘদিন ধরে এগুলো হয়েছে, দীর্ঘদিন ধরে এগুলো হয়েছে। মানে ধরে নাও একেবারে তোমাদের 1,500 বছর ধরে এই ঘটনাগুলো ঘটছে। তো এই যে 1,500 বছর ধরে এই ঘটনাগুলো ঘটছে, চার্চকে এতটা পাওয়ারফুল দিয়ে দিয়েছে যে সবার সম্পত্তি সে নিজের কুক্ষিগত করে নিয়েছে। তো এই জায়গা থেকে সম্পত্তিগুলো যতক্ষণ না হাত বদল হয়ে পুঁজিপতিদের হাতে যাচ্ছে বা কৃষকদের হাতে যাচ্ছে, যেখানে ওরা ওই চাষ করতে পারবে এবং চাষ করে বা কিনতে পারবে র মেটেরিয়ালস, নিজের মতো করে চাষবাস করতে পারবে এবং প্রয়োজনে কিনতেও পারবে এবং সেটাকে প্রসেস করে একটা জামা কাপড় বানাতে পারবে, ততক্ষণ তো এদের তো উন্নতি হবে না। কিন্তু এদের চাইছে যে কি সমাজে পরিবর্তন আসুক। কেন? কারণ অলরেডি সেখানে অপর শ্রেণীটা কিন্তু শ্রেণীর কনসেপ্টে অপর শ্রেণীগুলো দ্বন্দ্ব করতে শুরু করেছে। সো এরা নিজে তাড়াতাড়ি কি করছে, যে সম্পত্তিটাকে যাতে হাতছাড়া না হয়ে যায়, এই কারণে এইটাকে রাতারাতি শিফট করে দিচ্ছে ইন্ডাস্ট্রিতে, আরো বেশি লাভের কারণে ইন্ডাস্ট্রিতে শিফট করে দিচ্ছে। সো ইন্ডাস্ট্রি তৈরি করছে। এখন ইন্ডাস্ট্রি তৈরি করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইন্ডাস্ট্রি তৈরি হলো, ইন্ডাস্ট্রি যখন তৈরি হচ্ছে তখন এখানে কিন্তু ওই র মেটেরিয়ালস এর প্রয়োজন, জমি জায়গার প্রয়োজন, এগুলো কিন্তু এগুলোর মালিকানাগুলো জমিদারদের হাতে। তো জমি, এইগুলোর মালিকানা দেখা যাবে যে সেখানে কিছু কিছু সেখানে দেখবে চার্চের হাতে, পোপের হাতে। তো এই কারণে তারা তখন করতে শুরু করলো। এবং তাছাড়াও দেখবে, তো এটার কারণে তাদের তাদের তখন বলতেই পারো যে মানে রাজার একটা পাওয়ার তার প্রয়োজন হলো, যে রাজা তাহলে ওদের উপর ছড়ি ঘোরাতে শুরু করবে, পোপের কাছ থেকে তাহলে ছিনিয়ে নিয়ে আসবে নিয়ম নীতি তৈরি করে, যে তুমি আর একটা লিমিট বেঁধে দেবে, তার থেকে বেশি সম্পত্তি রাখতে পারবে না। যেমন আমাদের দেশে হয়েছিল, ইন্দিরা গান্ধী পাওয়ারে আসার পর থেকে এটা করেছিলেন, যে একটা লিমিট বেঁধে দিয়েছিলেন, তার থেকে বেশি সম্পত্তি রাখা যাবে না। বামপন্থীরা এখানে যখন পাওয়ারে ছিল, হ্যাঁ, তখন তারাও তাই করেছে, তাই না? ল্যান্ড রিফর্ম পলিসি এখানে নিয়ে এসেছিল, একটা লিমিট বেঁধে দিয়েছিল, তার থেকে বেশি তুমি সম্পত্তি রাখতে পারবে না। তো জমিদারদের প্রচুর সম্পত্তি সেখানে সরকারের কাছে চলে গেছে, এবং সেই সরকার সেই জমিগুলো আজকে দেখবে গরিবদের মধ্যে পাট্টা বিলি করে দান করে দিচ্ছে। তাহলে এই যে ডেভেলপমেন্টস গুলো, এই ডেভেলপমেন্টস গুলো আমরা সেখানে দেখেছি। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যে নতুন নতুন যে সমস্ত বিজনেসম্যানরা বেরিয়ে আসছিল, তারা দাবি দিতে শুরু করলো যে একটা শক্তিশালী ব্যক্তির প্রয়োজন আছে, রাজার প্রয়োজন আছে, যে কি করবে না সকলের উপর কন্ট্রোল আরোপ করবে এবং এত ছোট ছোট টুকরো টুকরো ভূখণ্ডগুলোকে একজোট করবে, কারণ নইলে রাজার পাওয়ারও তো বৃদ্ধি হবে না। এবং একটা ইন্ডাস্ট্রি সেট হওয়া মানেই হচ্ছে কিন্তু সেই ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাক্টটা প্রডিউস হবে, সেই প্রোডাক্টটা তো তোমাকে অন্য দেশে তোমাকে তো মার্কেটে নিয়ে এসে বিক্রি করতে হবে। কিন্তু দেশ যদি ছোট হয় তাহলে তুমি তো তোমার প্রোডাক্টটা তো একটা ছোট জায়গাতেই বিক্রি করতে পারবে, কিন্তু ইন্ডাস্ট্রি তো তার তুলনায় অনেক বেশি প্রডিউস করছে। তাহলে সেই প্রোডাকশনসটাকে যদি তোমাকে এখন মার্কেটে সেল করতে হয়, তাহলে অন্য দেশে যেতে হবে, অন্য দেশে গিয়ে বিক্রি করতে হবে তোমাকে। এখন অন্য দেশে যেতে হলে সেখানে আলাদা একটা ছোট সরকার তৈরি হয়ে বসে আছে। জার্মানি তো টুকরো টুকরো হয়ে গেছে, তো এখন ওদের সরকার আমাকে অ্যালাউ করছে না সেখানে ঢোকার জন্য, বিজনেস করতে দিচ্ছে না, কাজে আমি লাভও করতে পারছি না, আমি লাভ করতে পারছি না, আমার দেশের লাভও হচ্ছে না। তো বিজনেসম্যানরা দেখছে যে আমার লাভ হচ্ছে না, দেশেরও লাভ হচ্ছে না। তো এই কারণে তারা তখন বলার চেষ্টা করলো যে যেইভাবে টুকরো টুকরো হয়ে গেছে জার্মানি, সেই জার্মানিকে ইন্টিগ্রেট করতে হবে। এদেরকে বলা হয় বুর্জুয়া থিঙ্কার্স, হেগেলকে বলা হয় বুর্জুয়া থিঙ্কার্স। বুর্জুয়া একজন থিঙ্কার, বুর্জুয়া থিঙ্কার্স মানে তিনি ক্যাপিটালিস্ট এই যে থট বা লিবারেল যে থট, যেটার মধ্যে দিয়ে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সেখানে এক প্রকার বলতে পারো যে পুঁজিবাদী ব্যবস্থাকে শক্তিশালী করার একটা তিনি রসদ জুগিয়েছেন এইরকম ভাবে, দার্শনিক ভাবে, যে রাষ্ট্রকে তিনি এরকম শক্তিশালী করলেন, জার্মানির ইউনিফিকেশনস এর কথা বললেন, রাজার হাতে প্রচুর ক্ষমতা সেখানে তুলে দিচ্ছেন, সরকারের হাতে প্রচুর ক্ষমতা তিনি তুলে দিচ্ছেন, এরকম ভাবে দিয়ে তিনি কি করলেন, দিয়ে রাজাকে এরকম প্রচুর ক্ষমতাশালী করে দিলেন, রাষ্ট্রকে প্রচুর ক্ষমতাশালী করে দিলেন। এটাকে অনেকে বলার চেষ্টা করে কি, যে এটা হচ্ছে যে একটা লিবারেল একটা বলতে পারো যে একটা ইন্টারপ্রিটেশনস অফ হিস্ট্রি, যে হিস্ট্রিতে কিভাবে স্টেটের ইভলিউশনস হয়েছে সেটা দেখানোর জন্য এরা একটা লিবারেল একটা অ্যাপ্রোচকে ফলো করেছে এবং মার্কেট অ্যাপ্রোচ, ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচকে তারা ফলো করেছে, যে এখানে পুঁজিপতিদের প্রয়োজনেই আসলে এই রাষ্ট্রটা তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই রাষ্ট্র এসে আজকের দিনে জনগণের স্বার্থ সুরক্ষিত করেই, কিন্তু মার্কসিস্টরা বলার চেষ্টা করে যে না, যারা জনগণের স্বার্থকে সুরক্ষিত করছে না, বরং জনগণকে এক্সপ্লয়েট করছে। তো সেটা তো আলাদা আলোচনা, গতকাল বলেছি, আবার আজকে আলোচনায় আসবে সেগুলো রিপিট করে। এখন তোমরা দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যে রাষ্ট্রকে যখন এইরকম শক্তিশালী বানিয়ে দিলেন হেগেল তার ফিলোসফি অফ রাইটস বইটাতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কার্ল মার্কস এসে শুরুর দিকে কিন্তু খুব হেগেলপন্থী ছিলেন। হেগেলের মানে কম বয়সী 18, 19, 20 বছর বয়সী ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা সেই সময় দেখবে
যে হেগেলের এক ফ্যান ফলোয়ার হয়ে গেছে, ডাই হার্ড ফ্যান। এত সুন্দর তার মানে তার বিশ্লেষণ ইতিহাস সম্পর্কে, এত সুন্দর তার বিশ্লেষণ ভবিষ্যৎ সম্পর্কে, এত সুন্দর তার বিশ্লেষণ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, এত সুন্দর তার দর্শন, মুগ্ধ করে দিয়েছে তাদেরকে। তো তারা সেটা নিয়ে মুগ্ধ হয়েছিল, কিন্তু সেই তাদের মুগ্ধতার জায়গা থেকে তাদের দূরে সরে যাওয়ার একটা জায়গা তৈরি হয়, বিশেষ করে কার্ল মার্কসের। তো ইয়াং বয়সে কার্ল মার্কস দেখবে যে প্রচুর হেগেলের প্রশংসা করেছেন, এবং এক প্রকার অনেকে এই কারণে বলার চেষ্টা করেন যে ইয়াং বয়সে ইয়াং মার্কস এই কারণে দেখবে, যেমন ইনি হচ্ছেন নামটা আমি ভুলছি, উনি হচ্ছেন ইয়াং মার্কস আর হচ্ছে ম্যাচিওর মার্কসের মধ্যে একটা পার্থক্য করেছেন। কম বয়সী মার্কস আর প্রাপ্তবয়স্ক কার্ল মার্কসের মধ্যে একটা পার্থক্য করেছেন। নামটা আমি মাথায় আসছে, মুখে আসছে না, মনে পড়লে বলছি। সো আলথুজার সো দেখবে এই কথাগুলো তিনি বলেছেন। ইয়াং মার্কস আর কার্ল মার্কসের, ইয়াং বয়সের কার্ল মার্কস আর হচ্ছে তোমার প্রাপ্তবয়স্কের কার্ল মার্কসের মধ্যে তিনি একটা পার্থক্য করেছেন। যে কার্ল মার্কস শুরুর দিকে হেগেলপন্থী ছিলেন এবং খুবই বেশি উদারপন্থী ছিলেন, এবং ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা সেখানে তিনি খুব ভালো রকম ভাবে দিয়েছেন। এই কথাগুলো তিনি সেখানে বলেছিলেন, সুন্দর করে এই কথাগুলো তিনি বলেছিলেন। কিন্তু যেমনি তিনি বাস্তবের সাথে তার পরিচয় ঘটতে শুরু করলো, তত্ত্বের বাইরে বেরিয়ে যখন তিনি নিজের চোখে এবার সমাজটাকে দেখতে শুরু করলেন, তখন তিনি দেখলেন না তো হেগেল যেটা বলেছিলেন সেগুলো তো কোনোটাই মিল পাচ্ছি না আমি, না কোনটা মিল পাচ্ছি না। তিনি একটা গল্প শোনালেন তার বইয়ে। কি দেখলেন? তিনি বলছেন যে আমি যখন এক জঙ্গলের এক ঘটনাকে তিনি তুলে ধরলেন, বললেন যে জঙ্গলে দেখলাম যে কিছু মানুষ, যে তারা জঙ্গলের কাঠ কুড়িয়ে, জঙ্গলের কাঠ কেটে, তারা গাছপালা কেটে কাঠ সংগ্রহ করে তারা কি করে, তাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। এখন রাজার সৈন্য সামন্ত এসে সেটার উপর কি করছে, এক প্রকার হস্তক্ষেপ করছে। রাজার সৈন্য সামন্ত এসে সেটার উপর হস্তক্ষেপ করছে। তারা যে কাঠ সংগ্রহ করেছে সেই কাঠের উপর তারা ট্যাক্স বসাচ্ছে, ট্যাক্স না দিতে চাইলে তাদের উপর সেখানে অত্যাচার করছে, এবং একরকম ভাবে তাদের উপর নির্যাতন চালাচ্ছে, শোষণ করছে। তাদের লেবারটিকে, তাদের যে কষ্ট করে যে কাঠটা জমা করেছে, সেই জমা করা কাঠ, সংগ্রহ করা কাঠ, সেখানে রাজার সৈন্য সামন্তরা এসে রাজার আদেশে সেখানে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এবং এক প্রকার তাদের সম্পত্তির বা তাদের নিজেদের পরিশ্রমের অংশ এখান থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো এটা তো এক প্রকার শোষণ। তিনি বলছেন এটা তো করা যায় না। তারা নিজেদের কর্মকে কাজে লাগিয়ে, নিজেদের লেবারকে কাজে লাগিয়ে, তারা তাদের নিজেদের বুদ্ধি, তাদের নিজেদের শ্রমকে কাজে লাগিয়ে তারা এই সংগ্রহের কাজটা করে তাহলে সেটার উপর সম্পূর্ণ তাদের নিজেদের মানে ভাগিদারি আছে। এখানে রাষ্ট্র কেন হস্তক্ষেপ করবে? রাজা কেন এখানে হস্তক্ষেপ করবে? তাহলে হেগেল তো যেটা বলেছিল সেটা ভুল। হেগেল কি বলেছিল? হেগেল বলেছিল যে রাজা, তার মানে তো রাজা হচ্ছে জনগণের ভালোর জন্য ভালো মন্দ নিশ্চিত করবে, রাজা জনগণের ভালো করবে। কিন্তু রাজা তো এখানে এসে দেখা যাচ্ছে, বা রাষ্ট্র ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে তো সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর তো অত্যাচার করছে। তার মানে নিশ্চয়ই এখানে কোনো প্রবলেম আছে এই থিওরিতে। তো তিনি তখন বলার চেষ্টা করলেন যে এই থিওরিতে একটা সত্যি প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এটাই যে রাষ্ট্র এই যে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে যে টাকা পয়সাগুলো সংগ্রহ করছে, এই টাকা পয়সাগুলো সে কি করছে, এক প্রকার সে বিলিয়ে দিচ্ছে, এক প্রকার বলতে পারো ক্যাপিটালিস্টদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। ক্যাপিটালিস্টদের দেখবে সেখানে কলকারখানা তৈরি করার জন্য বা বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা করছে, বিভিন্ন রকম ভাবে সাহায্য। যেমন লকডাউনের পিরিয়ডে তোমরা দেখলে না যে আমাদের সরকার, কেন্দ্র সরকার সাধারণ মানুষকে বলেছিল যে 6,000 টাকা করে নাকি দেবে মাসে, এইরকম একটা ঘোষণা করেছিল। কিন্তু সেটা আলটিমেটলি করলো না, ঘোষণা করে সেটাকে উইথড্র করে নিল সে প্রমিসটা। কিন্তু দেখা গেল ওই সময়ে 1.5 লক্ষ কোটি টাকা, তোমরা দেখবে 1.5 লক্ষ কোটি টাকা বিজনেসম্যানদের দিয়েছে, আমাদের সরকারই দিয়েছে। এটা আলাদা পলিসি, আমি ওইখানে আর যাচ্ছি না তোমাদের, ওটা লিবারালিজমকে প্রোটেকশনের ওটা একটা আলাদা পলিসি, বাট আমি সেই জায়গায় আছি না। আমি যেহেতু এখন কার্ল মার্কসের ক্রিটিক্যাল থিওরিতে আছি, সেই কারণে এটাই বোঝো ভালো করে। এখন ওগুলো পরে আলোচনা হবে, লিবারালিজম পড়াতে গিয়ে বলবো কখনো। তো এটাই বেসিক্যালি করে রাজা এসে, বেসিক্যালি কি করে, বা রাষ্ট্র ব্যবস্থা এসে ওইখানে যাদের আছে তাদেরকেই বেশি করে এখানে প্রোটেকশন দেওয়ার কাজটা করে, তাদের সুরক্ষা দেওয়ার কাজটা করে, কিন্তু ছিনিয়ে নিয়ে আসে কার কাছ থেকে? এই সাধারণ গরিব মানুষগুলোর কাছ থেকে। তো এদের বক্তব্য, কার্ল মার্কসের বক্তব্য হচ্ছে যে এইটা একটা, এবং পরিণামে এদের উপর লাঠিচার্জ হয়, যদি না দিতে চায় তো লাঠিচার্জ হয়, এবং এরা যখন নিজেদের ভাগটা যখন চায় তখন এদের উপর লাঠিচার্জ হয়, পুলিশ প্রশাসন নামিয়ে দেয়, বিচার ব্যবস্থা এদের উপর কিন্তু আরোপ করা হয়। তো
তো এদেরকে এইভাবে পানিশ করা হয়, কিন্তু পুঁজিপতিদের হচ্ছে না। ইভেন পুঁজিপতিদের ইনকামের উপর ট্যাক্সও বসছে না, কিন্তু এদের ইনকামের উপর ট্যাক্স বসছে, প্রত্যেক দিন এদেরকে ট্যাক্স দিতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলোকে তিনি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করলেন যে তার মানে রাষ্ট্রের যে ইমেজটা আমাদের হেলেগেল তৈরি করে দিয়ে গেছিলেন, সেই ইমেজের মধ্যে একটা সমস্যা আছে। কোন কি সমস্যা? যে না, এ কখনো ঈশ্বর হতে পারে না, রাষ্ট্র কখনো ঈশ্বর হতে পারে না, রাষ্ট্রের রাজা কখনো ঈশ্বর হতে পারে না, এটা ঈশ্বরের কোনো প্রতিষ্ঠান হতে পারে না, রাষ্ট্র কখনো ঈশ্বরের প্রতিষ্ঠান হতে পারে না, রাজা কখনো ঈশ্বর হতে পারে না। কেন? কারণ ঈশ্বর তো কখনো তার সন্তানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে না। ঈশ্বর তো চায় যে তার সন্তানরা ভালো থাকুক, দুধে ভাতে থাকুক। তো এই তো দুধে ভাতের জায়গায় তো সেখানে লাঠি লাঠি পেটা করছে, তো সম্পত্তি কেড়ে নিচ্ছে। তো এ কেমন হচ্ছে রাষ্ট্র? এ কেমন হচ্ছে ভগবানের হচ্ছে পদচারণা? এ কেমন হচ্ছে রাজা? এ কেমন ঈশ্বর? এটা তো ঈশ্বর হতে পারে না, তিনি প্রশ্ন করছেন এখানে। তাহলে তিনি এখান থেকে তার মোহভঙ্গ ঘটছে, এবং হেগেল থেকে তিনি বেরিয়ে এসে তিনি বললেন যে হেগেল তার মানে সমাজের যে বিবর্তনটা যেভাবে হয়েছে, সে যেভাবে তিনি দেখালেন, আসলে সমাজটা ওইভাবে বিবর্তন হয়নি। সমাজটা যেভাবে বিবর্তন হয়েছে সেই বিবর্তনটা হচ্ছে বেসিক্যালি এইরকম ভাবে। তিনি বললেন যে দেখা যাবে যে সমাজে দুটো শ্রেণী আছে, এবং ইতিহাসের এখানে তিনি অনেকগুলো স্টেজ তৈরি করলেন এবং বললেন প্রত্যেকটা স্টেজেই এইরকম ভাবে শ্রেণী ছিল, দুটো শ্রেণী ছিল। শুরুর দিকে যে শ্রেণীটা, যে সমাজটা ছিল, যেটাকে গতকাল তোমাদের বলেছিলাম আদিম সাম্যবাদী সমাজ, সেই সমাজে কোনো শ্রেণী ছিল না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, অশান্তি ছিল না, হিংসা ছিল না, ক্লাসের কনসেপ্টও ছিল না, ফলে কোনো দ্বন্দ্বের জায়গাও তৈরি হয়নি। কিন্তু ধীরে ধীরে যেমনি মানুষের বুদ্ধি বাড়তে শুরু করলো, মানুষের মধ্যে যেমনি জনসংখ্যাও বাড়তে শুরু করলো, মানুষ যেমন নিজেদেরকে নিরাপত্তাটাকে সিকিউর করার চেষ্টা করলো, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করলো, তেমনি তারা কি করতে শুরু করলো? অন্যের সম্পত্তি দখল করতে শুরু করলো, এবং মাইট ইজ রাইট এর কনসেপ্ট গড়ে উঠলো, জোর যার মুলুক তার। তো এইভাবে দেখা যাবে অল্প কিছু মানুষ তারা বড় সংখ্যক একটা মানুষকে দাস বানিয়ে ফেললো যুদ্ধবন্দী করে, এদেরকে দিয়ে কাজ করাতে শুরু করলো। হয়ে গেল দাস ব্যবস্থা, যেখানে আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি দুটো শ্রেণীর মধ্যে। একটা শ্রেণী সেখানে দিতে চাইছে না, আর একটা শ্রেণী সেখানে নিতে চাইছে, এইরকম একটা দ্বন্দ্ব দেখতে পেলাম আমরা। তো এক্সপ্লয়টেশনটাও এখানে প্রথম দেখতে পাচ্ছি, শোষণটা আমরা দেখতে পাচ্ছি, দুটো শ্রেণী আমরা দেখতে পাচ্ছি, হিংসা প্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেকেন্ড স্টেজ এটা ইতিহাসের। থার্ড স্টেজ তিনি বললেন যে সেখানে সামন্ততান্ত্রিক সমাজ, অর্থাৎ সামন্ত প্রভু এবং সামন্ত সেখানে থাকবে, অর্থাৎ যারা হচ্ছে জমিদার এবং জমিদারের জমিতে কাজ করা কিছু কৃষক সেখানে তারা থাকবে, ভাগ চাষী। তো তারা সেখানে থাকবে, তাদের মধ্যেও একটা হিংসা আছে, দ্বন্দ্ব আছে, শ্রেণীর কাঠামো আছে, এগুলো আছে। আবার সেখানে যখন দ্বন্দ্ব হচ্ছে, তিনি বললেন যে দ্বন্দ্ব যখন আবার এই বস্তুর কারণে হয়েছে, গল্পকাল যে গল্প শুনিয়েছি তোমাদের, এরা চায় নিজেদের ন্যায্য দাবি দেওয়া, কষ্টের পরিশ্রম এরা নিজেরা উপভোগ করতে চায়, আর মালিক পক্ষ সেখানে আরো বেশি করে সেটা তো দিতে চায় না, উল্টে আরো বেশি করে তাদের শোষণ করতে চায়, তাদের ভাগের টুকু খেয়ে নিতে চায়। আবার দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হয়ে তিনি বললেন যে এইরকম ভাবে ইভলিউশন হয়ে এই মুহূর্তে বর্তমানে আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিতে এসে পৌঁছেছি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পৌঁছেছি। এই পুঁজিবাদী সমাজের ব্যবস্থাটা হচ্ছে যে এইরকম ভাবে যে পুঁজিবাদী সমাজে এই যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কি করছে না একই কাজ করছে। যে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রিতে গিয়ে লেবাররা কাজ করছে, যে প্রোডাক্টটা প্রডিউস করছে, প্রোডাক্টটা মার্কেটে গিয়ে বিক্রি হওয়ার পর প্রোডাক্টটার দাম যদি দাঁড়ায় 20 টাকা, দেখা যাচ্ছে তার মাত্র 2.5 টাকা সেখানে লেবাররা পায়, বাকি সেখানে টাকাগুলো সব দেখা যাবে যে মালিক পক্ষের শেয়ারটা বেশি থাকে, সেখানে মালিক পক্ষের শেয়ারটা বেশি থাকে। তো এইরকম ভাবে যে প্রোডাক্টটা লেবাররা নিজেরাই প্রডিউস করছে, প্রোডাক্টটা মালিকরা যেভাবে নিজেরা প্রডিউস করছে, সেই প্রোডাকশনের উপরে মালিক পক্ষ এখানে কি করছে, যখন কবজা করছে, তখন এরা রাষ্ট্রের কাছে গিয়ে বলছে যে আমাকে সুরাহা দাও। উল্টে রাষ্ট্র এদের কথা শুনছে না, মালিক পক্ষের কথা শুনে এদের উপর লাঠি চার্জ করছে, এদের উপর হিংসা প্রয়োগ করছে। পুঁজিবাদী ব্যবস্থার যে নেচার, প্রকৃতি, সেই প্রকৃতিটা হচ্ছে এরকম যে সেখানে হিংসা প্রয়োগ করে। তাহলে রাষ্ট্র ব্যবস্থা কার জন্য কাজ করে? রাষ্ট্র নামক যে যন্ত্র, হাতিয়ারটা কার জন্য কাজ করে? না পুঁজিবাদী ব্যবস্থার জন্য কাজ করে, শিল্পপতিদের জন্য কাজ করে, কোটিপতিদের জন্য কাজ করে, ওই শ্রেণীটার জন্য পার্টিকুলারলি কাজ করে, পুঁজিপতি শ্রেণীর জন্য কাজ করে, লেবারদের জন্য তারা কাজ করে না। উল্টে লেবারকে তারা লাঠিপেটা করে। তো এইরকম ভাবে তিনি বললেন যে রাষ্ট্রকে ব্যবহার করেই এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, পুঁজিপতিরা, ক্যাপিটালিস্টরা, রাষ্ট্র এবং ক্যাপিটালিস্টদের মধ্যে যে স্টেটের যারা লিডার, যারা হচ্ছে নেতা কেতা হন, লিডার হন, তারা এবং হচ্ছে যে
এবং হচ্ছে যে বিজনেসম্যান, তাদের মধ্যে যে নেক্সাস, সেই নেক্সাসের মধ্যে দিয়ে বেসিক্যালি কি হয় যে লেবারদেরকে শোষণ করা হয়, ওরা দুজনে মিলে এটাকে শোষণ করছে। এবং রাষ্ট্র হচ্ছে একটা হাতিয়ার হয়ে গেছে। কাকে, কিসের হাতিয়ার? না এই লেবারদেরকে শোষণ করার হাতিয়ার। কে চালাচ্ছে হাতিয়ারটিকে? হাতিয়ারটিকে চালানোর কাজ করছে হচ্ছে পুঁজিপতিরা। সেই রকম ভাবে তিনি বলার চেষ্টা করলেন যে রাষ্ট্র এরকম ভাবে বর্তমান কনটেক্সটে এসেও দেখা যাচ্ছে যে রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে, যে রাষ্ট্র কাঠামো পুঁজিপতিদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে, তাদের স্বার্থকে সুনিশ্চিত করার জন্য তৈরি হয়েছে, এবং উল্টো দিকে লেবারদেরকে এক্সপ্লয়েট করছে। এগুলো হচ্ছে সেখানে কতগুলো মোটামুটি ভাবে বিষয়, এগুলো তিনি এখানে কিন্তু সেখানে বলার বোঝানোর চেষ্টা করলেন। এবং তিনি বললেন যে এখানে এখানে একটা ফিলোসফিও আছে, সুন্দর একটা ফিলোসফিও আছে। আমি সেই ফিলোসফিটা এখন ঢুকবো না, এটা বোধহয় তোমাদের সিলেবাসে হেগেল আছে, সেখানে হয়তো আমি তোমাদের এটা আলোচনা করতে পারি। যাই হোক, এখানে একটা ফিলোসফি আছে যে এখানে ভাবনা বড় নাকি বস্তু বড়, দ্বন্দ্ব হয়েছিল। কার্ল মার্কস যখন বলেছিলেন, যখন রাষ্ট্রকে হেগেল যখন রাষ্ট্রকে শক্তিশালী বানিয়ে দিলেন, তখন তো কোনো যুক্তির জায়গা থেকে বানালেন, মানে রাষ্ট্রকে তৈরি করলেন তো যুক্তির জায়গা থেকে, যে বিবর্তনের মধ্য দিয়ে নাকি হয়েছে, এবং পাওয়ারফুলও করে দিলেন যুক্তির জায়গা থেকে। কিন্তু তিনি বললেন যখন যে এটাকে মেনে চলতে হবে, এটাকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, তখন তিনি বলছেন যে কেন, তার কারণ এটা ঈশ্বরকে তো প্রশ্ন করা যায় না। তখন তিনি ভাবনাত্মক হয়ে গেলেন, কারণ ঈশ্বরকে তো আমরা কেউ দেখিনি, ঈশ্বরকে আমরা কেউ দেখিনি। এটা একটা বিশ্বাসের জায়গা থেকে একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে আমরা মেনে নিয়েছি। তো তিনি বললেন যে কিছুটা ভাবনা ওর মধ্যে জড়িত আছে, যুক্তির সাথে সাথে ভাবনাগুলোকেও তিনি এরকম ভাবে দেখিয়েছিলেন সুন্দর করে। কার্ল মার্কস এসে বললেন যে পুরো এটা ভাবনা নয়, অর্থাৎ রাষ্ট্র যেটা তৈরি হয়েছে, তিনি বললেন যে এটা একটা ভাবনার ফল, কাইন্ড অফ, অনেকটা যুক্তি আছে তার সাথে ভাবনারও ফল। কার্ল মার্কস এসে বলছেন যে না, এটা তো ভাবনা নয়, এটা বাস্তবতা, এটা বস্তু। কারণ রাষ্ট্রে তৈরি হওয়ার পেছনে আজকে যে কারণগুলো দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বস্তু। এবং ইতিহাস বলছে, ইতিহাসের বিভিন্ন স্টেজ তৈরি হয়েছে ইতিহাসের, এবং প্রত্যেকটা স্টেজেই স্তরেই সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, এবং এই দ্বন্দ্বগুলো বস্তুর কারণেই হয়েছে। কাজেই এটাকে তো আমরা ভাবনা দিয়ে দেখবো না। এবং আরো অনেক গল্প সেখানে আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না এখানে, ধীরে ধীরে এগুলো তোমরা পাবে। ভাবনার আর বস্তুর, ঠিক আছে, হ্যাঁ, ভাবনার আর বস্তুর মধ্যে একটা দ্বন্দ্ব সেখানে আছে। হেগেল বলছেন আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কার্ল মার্কস এসে তাকে উল্টো করে দাঁড়িয়ে করিয়ে দিল, তার পাগুলো সেখানে উপর দিকে করে ধরলো আর মাথাটা নিচের দিকে হয়ে গেল। কার্ল মার্কস এসে বলছেন না, তুমি উল্টো করে দাঁড়িয়েছিলে, আমি তোমাকে বরং সোজা করে দিলাম। দ্বন্দ্ব আছে সেখানে, একটা ভাবনা বড় না বস্তু বড়? বস্তু আসলে পরিবর্তন ঘটায় সমাজের, নাকি ভাবনা পরিবর্তন ঘটায়? কিসের কারণে সমাজে পরিবর্তনটা ঘটছে? তো বস্তুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বলে এখন পরিবর্তনটা হচ্ছে, না ভাবনার কারণে হচ্ছে? তো এটা নিয়ে একটা বিতর্ক আছে, আমি সেই আলোচনায় এখন তোমাদের নিয়ে যাচ্ছি না, এগুলো ফিলোসফির চর্চা হয়ে যাবে। মোটামুটি ভাবে এখানে তাহলে বুঝে নাও যে রাষ্ট্র তাহলে যেটা তৈরি হলো, কার্ল মার্কস যেটা তাহলে যে রাষ্ট্রকে দেখলেন, সেই রাষ্ট্র কি এক প্রকার শ্রেণী শোষণের যন্ত্র। কোন শ্রেণীকে শোষণ করে? লেবার শ্রেণীকে। তাদের যন্ত্র হয়ে কাজ করে, পুঁজিপতি শ্রেণীর যন্ত্র হয়ে কাজ করে, লেবার শ্রেণীকে শোষণ করার জন্য শোষণ করে, লেবার শ্রেণীকে শোষণ করে। তাহলে এইরকম ভাবে তিনি বললেন যে রাষ্ট্র কাঠামো, এই কারণে তিনি বললেন, এবং তিনি এটাও বললেন যে যে রাষ্ট্র কাঠামো যেহেতু শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে আমরা এই রাষ্ট্র কাঠামোকে বদলে দেব, রাখবো না, ভেঙে ফেলে দেবো, টুকরো টুকরো করে তাকে ছুঁড়ে ফেলে দেবো, রাখবো না এই রাষ্ট্র ব্যবস্থাটিকে, কারণ এ হচ্ছে হিংসাকে পোষণ করার একটা যন্ত্র। তিনি এই কারণে বললেন যে ইতিহাস বলছে যে দ্বন্দ্ব হয়েছে প্রত্যেকটা স্টেজে, এবং সমাজের বিবর্তন হয়েছে, হতে হতে আমরা এই পুঁজিবাদী ব্যবস্থায় এসে পৌঁছেছি। তিনি বললেন যে তাহলে এটা স্বাভাবিক যে আবার দ্বন্দ্ব হবে, কারণ এখানেও তো এক্সপ্লয়টেশন হচ্ছে, এক্সপ্লয়টেশন তো বন্ধ হয়নি। তাহলে এক্সপ্লয়টেশন যদি বন্ধ না হয়, এক্সপ্লয়টেশন যদি এখানেও থাকে, তার মানে এটাও স্বাভাবিকতা, তার মানে দ্বন্দ্ব আবার হবে। এবং অলরেডি দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কি দ্বন্দ্ব? না ওই যে শ্রমিকরা ইন্ডাস্ট্রির বাইরে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে, তো দ্বন্দ্ব তো হচ্ছে। এবার দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু সার্বিকভাবে এই দ্বন্দ্বটার পরিণতি যদি এখানে লেবারদের লাভ করানোর হয়, তাহলে দুনিয়ার লেবারকে এক হতে হবে। কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা বলেছিলাম, 1948-এ প্রকাশিত হয়েছিল, সেখানে তোমাদের বলেছিলাম, তিনি বলেছিলেন যে দুনিয়ার শ্রমিক এক হও, বলেছিলেন দুনিয়ার শ্রমিককে এক হওয়ার কথা। তো তিনি বললেন যে এই দ্বন্দ্বে তুমি জয়লাভ তখনই করতে পারবে, শ্রমিকরা বা প্রলেতারিয়েতরা তখনই জয়লাভ করতে পারবে যখন এখানে তারা একজোট হবে।
একজোট হয়ে তখন দুনিয়ার জুড়ে যখন শ্রমিক যত আছে একজোট হতে পারবে, এবং তারা এই ক্যাপিটালিস্ট সিস্টেমের বিরুদ্ধে তারা যখন প্রতিবাদ করবে এবং হাতে লাঠি তুলে নেবে, অস্ত্র তুলে নেবে, কারণ এই খালি হাতে হবে না। কারণ যুদ্ধ তো তোমরা তো ধর্ণা দিচ্ছ, আন্দোলন করছো, এগুলো তো সব অহিংসার পদ্ধতিতেই তো করছো। তোমরা তো কারো উপর, লেবাররা তো কারো উপর অস্ত্র প্রয়োগ করছে না, কিন্তু পুঁজিপতিরা অস্ত্র প্রয়োগ করছে। পুঁজিপতিরা হচ্ছে পুলিশের লাঠি ব্যবহার করছে, পুলিশকে দিয়ে লাঠি পেটা করাচ্ছে। তো কাজে এইখানে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দ্বন্দ্বটা অনিবার্য, হিংসাটা অনিবার্য। হিংসা প্রয়োগ করেই এখানে কিন্তু কি করতে হবে না, সমাজের পরিবর্তন ঘটাতে হবে, এবং এটা ঘটবেই। তিনি বললেন, তিনি খুব আত্মবিশ্বাস এই জায়গায়, যদি ইতিহাসে এগুলো হয়েছে তিনি বললেন, তাহলে এখানেও পরিবর্তন ঘটবে। এবং সেই পরিবর্তন হয়ে কি আসবে, তিনি বলছেন যে চূড়ান্ত একটা স্টেজ আসবে সাম্যবাদী সমাজ। কিন্তু রাতারাতি এই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে না। তিনি বললেন তার আগে একটা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে, যেটা তোমাদের গতকাল বলেছিলাম, মনে করে দেখো, যে রাতারাতি এটা হবে না, মাঝখানে একটা সমাজ গড়ে উঠবে। সেই সমাজটার নাম কি হবে? সেই সমাজটার নাম হবে সমাজতান্ত্রিক সমাজ, যেটা পুঁজিবাদী সমাজের কিছু বিশেষত্ব নিয়ে, আর সাম্যবাদী সমাজ, ভবিষ্যতের যে সাম্যবাদী সমাজ, সেই সমাজের কিছু বিশেষত্ব নিয়ে মিক্স আকারে এখানে মিক্স হয়ে এখানে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে। এখানে রাষ্ট্রের বিশেষত্ব থাকবে, রাষ্ট্রকে এখানে কমপ্লিটলি এলিমিনেট করা যাবে না, পুঁজিবাদী ব্যবস্থার অনেক কিছুই এখানে থাকবে, কিন্তু টার্গেটটা যেহেতু সাম্যবাদী সমাজের দিকে যাওয়ার, অগ্রসর যেহেতু ওদিকেই হতে হবে, তাই তিনি বললেন যে ধীরে 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 রাষ্ট্রের প্রয়োজনটা ফুরোতে থাকবে, এর প্রয়োজনটা থাকবে না, এবং কোনো শ্রেণী ছাড়া, কোনো দ্বন্দ্ব ছাড়া এখানে মানুষ জীবনযাপন করবে, এবং এটা হবে একটা সাম্যবাদী সমাজ। এই সমাজে যে যেরকম পরিশ্রম করবে, যে যেরকম ইনকাম করবে, সেই ইনকাম অনুসারে সে সেরকম তার উপভোগ করতে পারবে, তার প্রয়োজন অনুসারে, তার সামর্থ্য অনুসারে ইনকাম করবে এবং প্রয়োজন অনুসারে খাবে, উপভোগ করবে। এই কথাগুলো তিনি এখানে বলার চেষ্টা করলেন। বোঝা গেছে বিষয়টা, কিভাবে এই স্টেটকে তিনি এখানে তুলে নিয়ে এসেছেন? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আজকে এতটুকুই রাখবো, 1 ঘন্টা হয়ে গেছে, আজকে এতটুকুই রাখবো। এর পরের আইডিয়াগুলোতে আমি ঢুকবো, কার্ল মার্কসের আর কি কি আইডিয়া আছে মার্কসিস থিওরিতে। এখানে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম আর ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, তার মানে আমাদের হয়ে গেল আলোচনা, এবং এটাকেই তিনি থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস বলেছেন। আমি মেটেরিয়ালটা ধরে এখানে বলে দেবো আর একবার, কিন্তু এখন মোটামুটি এখানে বুঝে নাও যেগুলো পড়তে হবে আমাদের, সেটা হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ঠিক আছে, এগুলো আমাদের হয়ে গেল। এরপরে আমরা বেস এন্ড সুপারস্ট্রাকচারের আলোচনাগুলো পড়বো। এই দুটো জায়গা ক্লিয়ার হয়েছে। এবং স্টেটের যে আলোচনা, স্টেটকে তিনি কিভাবে দেখেছেন, স্টেটকে তিনি কিভাবে পজিটিভলি নিয়েছেন না নেগেটিভলি নিয়েছেন, কিভাবে তিনি দেখেছেন, ক্লিয়ার এই জায়গাটা এতটা, 3টে পয়েন্ট, ডাইরেক্টিক্যাল মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম এবং স্টেট। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? বলো। বলছি ওই চাষিরা যে জমির মালিকানা পেল, সেটা কোন সমাজ ব্যবস্থা? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় এসে জমির মালিকানা তারা পাচ্ছে না, তারা জমিতে এসে কাজ করার সুযোগ পাচ্ছে ভূমিদাস হিসেবে। বুঝতে পারছো তো? কৃষক ভূমিদাস হিসেবে, তারা দাস ছিল আগে, কমপ্লিটলি দাস ব্যবস্থা, কমপ্লিটলি দাস। তারা তারা তাদের নিজেদের কাজের অধিকারটুকু ছিল না। এখন তারা এবং তাদের জীবনের স্বাধীনতাটাও ছিল না, কিন্তু তারা সম্পত্তি পাচ্ছে না, কিন্তু জমিতে এসে ভাগ চাষি হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থায়। যেমন জমিদারের বাড়িতে অনেক মানুষ, সাধারণ মানুষ গিয়ে কাজ করে, জমি জায়গায় গিয়ে কাজ করে, কিন্তু জমিদার তার নিজের জমিদারিত্বটা পায়, জমিদারিত্বটা সে উপভোগ করে। বুঝতে পেরেছিস? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভাগ চাষি হিসাবে কাজ করতে পেরেছে। এক্স্যাক্টলি, তাই তো? হ্যাঁ। কিন্তু এটা তো কোনো স্ট্যাটিক টাইম পিরিয়ড হয় না, এটা ধীরে ধীরে কেউ পাচ্ছে জমির মালিকানা, আবার ধীরে ধীরে, আর মোটামুটি ভাবে এখানে দেখবে যে ভাগ চাষ হিসেবে তারা কাজ করতে শুরু করেছে, তারা জমিতে। এরকম কি কোশ্চেন হতে পারে যে দাসেরা কখন জমির মালিকানা পেয়েছিল? হতেই পারে, না হওয়ার কিছু তো নেই। তো তখন তোমাকে এই গল্পটা মনে করে, তাহলে ওখানে স্পেসিফিক উত্তর তো হয়। গল্পটা মনে করে লাগাতে হবে। দাস যেমন এখন পুঁজিবাদী ব্যবস্থায় আমাদের কাছে জমি আছে, পুঁজিবাদী ব্যবস্থা অ্যাকুরেটলি পেয়েছে বলতে পারো তুমি, ঠিক আছে? পুঁজিবাদী ব্যবস্থা পেয়েছে, তাই তো? অ্যাকুরেটলি যদি বলো পুঁজিবাদী ব্যবস্থায় জমির মালিকানা আলাদা জিনিস, আর ওখানে মালিকানা আমার নামে নেই, কিন্তু আমি ওখানে কৃষক হিসেবে কাজ করছি, সেটা আলাদা জিনিস। তাহলে পুঁজিবাদী ব্যবস্থায় মালিকানা পেয়েছিল। হ্যাঁ, যেমন আমাদের কাছে জমি আছে তো এখন, হ্যাঁ, হ্যাঁ।
এই তো, ঠিক আছে। আরো অনেক আইডিয়া এখানে আছে, ধীরে 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 জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, কারো কোনো আশা করি কনফিউশন নেই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গল্পগুলো আগে আমি পড়িয়ে দেবো, তারপরে তোমাদের গল্পটা বুঝিয়ে দিলে তারপর তোমাদের এই আলোচনায় মানে মেটেরিয়াল ধরে ধরে আলোচনা করবো, তাহলে তোমরা নিতে পারবে। নাহলে একটা অনেক বড় থিওরি তো, অনেকগুলো আলোচনা আছে, অনেকগুলো টপিক আছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। তো গল্পের আকারে জিনিসগুলোকে আগে বোঝার চেষ্টা করো। এমনি ভালো লাগছে না বোর হচ্ছ? না না স্যার, খুব খুব ভালো ভালো লাগছে। লাগছে, ভালো লাগছে, ভালো, সুন্দর লাগছে। আচ্ছা রনি ঠিক আছে? রনি নেই। সুদীপ্তা ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। ঠিক আছে, কালকে ক্লাস হবে? কালকে হবে। স্যার রেকর্ডিংটা পাঠিয়ে দিয়ে, লেট হয়েছিল জয়েন করতে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো রাতের দিকে। ঠিক আছে।